হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ঢাকার পোলা ভানু। আধুনিক কালে সারা পৃথিবীতে যত শিল্পী জীবিত আছেন অর্থাৎ কাজ করছেন, তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ। এর লজিক্যাল কারণ সেই চেহারা, অর্থাৎ 28 ইঞ্চি বুকের ছাতি, তৎকালীন মুখশ্রী এবং সেই গলার আওয়াজ লইয়া 28 বছর টিকে আছি পৃথিবীতে। কোন শিল্পী এতগুলান প্রবাক লইয়া টিকে থাকতে পারে না। সেই তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত রসবোধে তিনি নিজেকে এভাবেই বর্ণনা করেছেন। বাংলা সিনেমা জগতে এক চিরকালের নাম ভানু বন্দ্যোপাধ্যায়। কৌতুক অভিনেতা হিসেবে অনবদ্য। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় শুধুই কি নিছক একজন কমেডিয়ান? স্বাধীনতা সংগ্রামী, রসসাহিত্যের স্রষ্টা থেকে একজন দরদী হৃদয়বান মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের তাক লাগানো কিছু ঘটনা আজ জেনে নেব। মহান বিপ্লবী বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশচন্দ্র গুপ্তর শিষ্য ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। মাত্র 8-10 বছর বয়সে ঢাকায় শিশু ভানু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হন। কাজ ছিল গুপ্তচর বৃত্তি। ঢাকার সদরঘাটে বসে থাকতেন। কোথায় কোন পুলিশ যাচ্ছে, কোন নতুন অফিসার এলো, টাঙায় চড়ে কোথায় গেল, এইসব খবর সংগ্রহ করে নিয়ে আসতেন শিশু ভানু। দীর্ঘদিন ধরে সদরঘাটের টাঙাওয়ালাদের সাথে বসে গল্প করার দরুন রপ্ত করে ফেলেছিলেন কুট্টি ভাষা। বিয়া করা না করা রে, মাথায় সিঁদুর দেখলি? আজকালকার মডার্ন মেয়েরা কখন মাথায় সিঁদুর দেয় রে? যা কইছস, সিঁদুর দেওয়ান তো স্কেল আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আর বাত্তিওয়ালা মেয়েরা তো সিঁদুর মাখেই না। বাত্তিওয়ালা সে আবার কি? এনলাইটেন, আলোকপ্রাপ্তা। পরবর্তীকালে সেই অদ্ভুত বাংলা অ্যাকসেন্টে কথা বলেই মাত করতেন তামাম দর্শককুল। সুন্দরটা, কেমন সুন্দর গন্ধ, মাঝে মাঝে এসে কিন্তু খামো। প্রিয় দীনেশ দা শিষ্যকে খুব ভালোবাসতেন। সাইকেলে চাপিয়ে ঘুরে বেড়াতেন। সাইকেলে চাপিয়ে দেখাতে নিয়ে যেতেন সিনেমা। তার সাথেই প্রথম দেখা চ্যাপলিনের গোল্ড রাশ, হ্যারি ল্যাংডন, লরেল হার্ডি প্রমুখ সিনেমা। কমেডির বীজ বোনা হতে থাকে সেই সময়ে। তবে তার অভিনয় আসা এক প্রতিজ্ঞা থেকে। তখন তিনি বেশ ছোট। পাড়ায় স্টেজ বেঁধে অভিনয়ের মহড়া হচ্ছে। নিচে দাঁড়িয়ে দেখছেন ভবিষ্যতের কমেডি কিং শিশু ভানু। স্টেজটা মাথার সমান উঁচু। হঠাৎ করে এক অভিনেতা ধাই করে লাথি কষিয়ে দিলেন শিশু ভানুর মাথায়। লাথিটা হজম করতে পারেননি। তখনই পণ করলেন তাকে স্টেজে নামতেই হবে। বাকিটা ইতিহাস। আমরা গরুর কেস করি না। 300-র বেশি সিনেমা, অগণিত হিট থিয়েটার, যাত্রাপালা, রেডিও নাটক, কমেডি স্কেচ কিনা করে গেছেন তিনি অবলীলায় দাপটের সাথে সরলভাবে। সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, উত্তম কুমার যেমন একটা কিংবদন্তি, একটা প্রতীক, একটা ভাবমূর্তি, ভানু বন্দ্যোপাধ্যায়ও ঠিক তাই। ভানু বন্দ্যোপাধ্যায় বললে শুধুই একটা হাসবার যন্ত্র মনে পড়ে না। একটা জীবন ধারণা, জীবন সম্পর্কে একটা মন্তব্য যেন মনকে ছুঁয়ে যায়। উত্তম সুচিত্রার মতো কিংবা হিসেব করলে দেখা যাবে তার থেকেও বেশি করে ভানু জহর ছিল বাংলা ছবির একটা অত্যাবশ্যকীয় ইনস্টিটিউশন ও অবর্জনীয় অনিবার্য অঙ্গ। যে পরিমাণ এনার্জির, উত্তেজনার এরা জন্ম দিতে পারতেন তার সমকক্ষতা ছিল বিরল। কাকে চাই? গোয়েন্দা বাবুকে। আমি বসো, ওই অ্যাসিস্ট্যান্ট বসো। অন স্ক্রিনের মতো অফ স্ক্রিনেও ভানু জহর ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। জহর রায় ভানুকে আদর করে ডাকতেন ভেনো। একবার ভানু বন্দ্যোপাধ্যায় নতুন গাড়ি কিনে স্টুডিওতে গেছেন। জহর রায় আহ্লাদে ইউনিটের সামনে গাড়ি দাঁড় করিয়ে বক্তৃতা দিতে লাগলেন। এই গাড়ি ভানু কিনেছেন, একজন বাঙালি কমেডিয়ান। এই গর্ব ভানুর একার নয়, আমাদের সবার। এরপরই টুইস্ট দিলেন স্বভাবসিদ্ধ সেন্স অফ হিউমার দিয়ে। এই গাড়িও ভানুর একার নয়, আমাদের সবার। বলেই ভানুর দিকে তাকিয়ে বললেন, প্রতি শনিবার সকালে আমার বাড়িতে গাড়িটা পাঠিয়ে দিবি। এরপর প্রতি শনিবার ভানুর গাড়ি করে বোর্ডিং এ ছেলেকে দেখতে যেতেন জহর রায়। এমনই ছিল তাদের বন্ধুত্ব। খুব সহজে আপন করে নিতেন সকলকে। সাবিত্রী চট্টোপাধ্যায়কে হাত ধরে অভিনয় জগতে আনেন, ডাকতেন কটকটি নামে।
ছবি বিশ্বাস তুলসী চক্রবর্তীকে পেয়েছিলেন বড় দাদার মতো, শচীন কর্তার সাথে ছিল বন্ধুর মতো সম্পর্ক। এই দুজন মিলে ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখতেন হই হই করে। ৭৪.৫-এর জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা পুরস্কার পেয়ে ভানু বন্দ্যোপাধ্যায় প্রণাম করতে গেলেন তুলসী চক্রবর্তীকে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তুলসী চক্রবর্তী বললেন, বেটা বাঙাল, তুই সেদিন এসে আমাদের হারিয়ে দিলি। একবার স্টার থিয়েটারের সামনে তুলসী চক্রবর্তীকে ৩-৪ জন ছেলে ছোকরা হেনস্থা করছিল। ২৮ ইঞ্চি ছাতি নিয়ে ভানু এক মুহূর্ত ভাবলেন না, ঝাঁপিয়ে পড়লেন ছেলেদের মাঝে। এলো পাথাড়ি ঘুষি লাথি চালিয়ে উদ্ধার করলেন তুলসী চক্রবর্তীকে। এই ডাকাবুকো স্বভাব পেয়েছিলেন ঢাকায় থাকাকালীন অনুশীলন সমিতির সংস্পর্শে। জীবনের কাছে হার স্বীকার করেননি আজীবন। বাবা মায়ের অবসর গ্রহণের পর দাদা সংসারের হাল ধরেন, কিন্তু সেই দাদা যখন অকালে মারা যান, কলেজে পড়াকালীন তিনি সংসারের হাল ধরেন। ঢাকা রেডিওতে জয়েন করেন। ক্লাস না করতে পারায় একদিন কবি জসিমউদ্দিন, যিনি তার কলেজের অধ্যাপকও ছিলেন, তাকে পাকড়াও করে বলেন, কলেজে না এলে পরীক্ষায় বসতে দেব না। ভানুর সপাট উত্তর, তাহলে আপনার কবিতাও রেডিওতে কমু না। কবি হেসে চলে যান। বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু তার কলেজের এই রসিক ছাত্রটিকে বড় ভালোবাসতেন। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন ভানু। সত্যেন্দা বলে ডাকার অধিকার একমাত্র তার প্রিয় ছাত্র সাম্যময়কেই দিয়েছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল সাম্যময় বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় তার জীবনের সেরা সময়ে উত্তম কুমারের সমান পারিশ্রমিক পেতেন। তিনি ছিলেন বাংলা ছবির কমেডি কিং। আমি রবার্ট ব্লেককে ভুলে খেয়েছি। এই এত সাফল্য, জনপ্রিয়তা, স্টারডম, অর্থ, এর মধ্যে আসল সহজ সরল মানুষটা কি হারিয়ে গেছিল? উত্তর খুঁজতে লেখক শৈলেন্দ্রের একটি স্মৃতিচারণ দেখা যাক। তারিখটা ৮ই ডিসেম্বর ১৯৬৮। বিনয় বাদল দীনেশের প্রতিকৃতি স্থাপন করা হবে রাইটার্সের ঐতিহাসিক অলিন্দে। অনেকেই এসেছে অনেক সংস্থা, কিন্তু চিত্রনাট্য জগতের কেউ আসেননি। কিছুক্ষণ বাদে শৈলেন্দ্র চমকে উঠলেন একদম শেষ প্রান্তের দিকে তাকিয়ে। এক কোণে চুপচাপ বসে আছে ও কে? বাল্যবন্ধু ভানু। তুই এসেছিস আজকে? জড়িয়ে ধরলেন ভানুকে। আসবো না, আজ আমার দীনেশদার প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে। এমন দিনে কি দূরে থাকতে পারি? শুটিং ক্যান্সেল করে দিলাম। নিমেষে দৃষ্টি চলে গেল অনেক দূরে অতীতে। ভানু নিশ্চুপ, চোখ ভিজে। শৈলেন্দ্র জিজ্ঞেস করলেন, কি দেখছিস? একটু চুপ থেকে ভানু বললেন, একটা সাইকেল ঢাকার আঁকা বাঁকা পথ ধরে চলছে। মহানায়িকা সুচিত্রা সেন লিখেছেন ৫০-এর দশকের প্রথম দিক সেটা। তার সেই বিখ্যাত সংলাপ তখন এমনকি এখনো মানুষের মুখে মুখে ফিরে চলেছে। মাসিমা, মালপো খামো। এরপর দিন, মাস, বছর কেটেছে। ভানুবাবু মানুষকে হাসিয়েই চলেছেন। দুঃখে যারা বিহ্বল, বেদনায় যারা বিধুর, ভানুবাবু তাদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন। ১০০ বছর আগে ১৯২০ সালের ২৬শে অগস্ট এই মহান শিল্পীর জন্ম হয়। তার জন্ম শতবর্ষে জি বাংলা সিনেমা এই মহান শিল্পীকে জানায় সশ্রদ্ধ প্রণাম।